কত দূর হয়েছিল না? ঠিক আছে, এবার আমাদেরকে গ্রুপ অনুযায়ী পড়তে হবে। ঠিক আছে, গ্রুপ অনুযায়ী কেন পড়বো? গ্রুপ অনুযায়ী আমাদের মেন মুখস্থ করতে হয়। তোদেরকে ছোট ক্লাস জন্য ওই 1 থেকে 20টা মুখস্থ করতে বলা হয়েছে প্রথমে। ঠিক আছে, কিন্তু এই ওটা সুইচ অফ করে দিতে ফোনের চার্জের, বা ফোনটা দিয়ে দেয় আমাকে। কিন্তু আমরা কি করব এরপরে, বা এখনই কি করব, এই অনুযায়ী মুখস্থ করার চেষ্টা করব। ঠিক আছে, গ্রুপ অনুযায়ী, গ্রুপ অনুযায়ী এতগুলো মুখস্থ করতে হবে না। এই এই দুটো আর এই দুটো অন্তত মুখস্থ করতে হবে। তারপরে এই 4টা হওয়ার পরে যদি পারিস এই কটা, তারপরেও যদি কারো ক্ষমতা থাকে তাহলে এই কটা। ঠিক আছে, করে অনেকেই করে, আমরা সময় করতে, আমি করিনি সবটা। না পারবি না কেন, চেষ্টা করলেই পারবি। আমি করিনি, আমি পারিনি বলিনি। না ওটা কাজে লাগে না। আমাদের কি, যেগুলো আমাদের একই রকম ধর্ম প্রদর্শন করবে আমাদের তাদেরকে একসঙ্গে পড়তে হয়। ঠিক আছে, ঠিক আছে। দেখ, প্রথম গ্রুপটার নাম কি? ক্ষার ধাতু। এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এগুলো মুখস্থ করার বিভিন্ন কবিতা টবিতাও থাকে। ঠিক আছে, যেমন এখানে বলা হয় কি যেন, হেলিনাকে রুবি কি বলে আমি জানি না, আমি হ্যাঁ আমি বলি হেলিনাকে রুবি সাজাবে ফ্রিতে, এরকম করে মনে রেখেছিলাম। যাই হোক, আইস থেকে হেলিনা মানে কি, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, তারপরে কি পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ঠিক আছে, হয়ে গেল প্রথমটা। এদেরকে কি বলা হচ্ছে? ক্ষার ধাতু বলা হচ্ছে। ঠিক আছে, যাদের মধ্যে লাস্টেরটা ফ্রান্সিয়াম যেটা, সেটা কি বল? সেটা হচ্ছে তেজস্ক্রিয়। তেজস্ক্রিয় মানে কি? অটোমেটিক্যালি তেজস্ক্রিয়তা যেটা দেখায়, মানে তেজস্ক্রিয়তা ওই নিউক্লিয়াস থেকে বিভিন্ন ধরনের রেডিয়েশন হয়। আলফা রে, বিটা রে, গামা রে, এগুলো পড়েছিস তো ছোট ক্লাসে, তাই না? আলফা, বিটা, গামা রে যেখান থেকে বের হয় অটোমেটিক্যালি তাদেরকে কি বলা হয়? তেজস্ক্রিয় মৌল বলা হয়। তো এখানে ফ্রান্সিয়ামটা কি হয়ে গেল? মনে রাখবি নিচের দিকেরগুলো কি হবে? সব নিচের দিকেরগুলো সব তেজস্ক্রিয় হবে। আচ্ছা, এদেরকে ক্ষার ধাতু কেন বলা হচ্ছে? কারণ এদের অক্সাইড আর হাইড্রোক্সাইড যৌগগুলো তীব্র ক্ষারীয়। ঠিক আছে, অক্সাইড মানে কি? এইগুলো অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে যে যৌগ উৎপন্ন করবে তাদেরকে অক্সাইড বলা হচ্ছে। হাইড্রোক্সাইড মানে কি? জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন আর অক্সিজেন যুক্ত হয়ে, এদের সঙ্গে হাইড্রোজেন প্লাস অক্সিজেন যুক্ত হয়ে যেই যৌগ গঠন করবে তাদেরকে কি বলা হবে? হাইড্রোক্সাইড বলা হবে। এরা কি তীব্র ক্ষার হয় জন্য এদেরকে কি বলা হচ্ছে? ক্ষার ধাতু বলা হচ্ছে। এরা তীব্র তড়িৎ ধনাত্মক আর কি নরম টাইপের ধাতু। সোডিয়াম জানিস তো ওটা কেমন হয়? খুব নরম টাইপের ধাতু হয়, হাত দিয়েই হয়ে যাবে, মানে পেচকে যাবে আর কি। সোডিয়াম খুব নরম টাইপের ধাতু, চাকু দিয়েও কাটা যায়। সোডিয়াম, পটাশিয়াম, এদের সবাইকে। সোডিয়াম ওটার মধ্যে জল দিলে ব্লাস্ট করে যায়। আচ্ছা, তারপর কি? হ্যাঁ, এরা কি বলছে? তড়িৎ ধনাত্মক আর হচ্ছে নরম টাইপের। ঠিক আছে, তড়িৎ ধনাত্মক কেন? দেখ, সর্ববহিস্থ কক্ষে একটি ইলেকট্রন থাকে। আমরা পড়েছিলাম যে এই গ্রুপে যারা থাকবে বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকবে? একটা থাকবে। এখানে যারা থাকবে কটা থাকবে? দুটা থাকবে। ঠিক আছে, এরকম করে চলতে থাকবে। বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা যত, তাদের গ্রুপ সংখ্যাও তত। আর বাইরের কক্ষপথ সংখ্যা যত, এদের পর্যায় সংখ্যাও তত। যেমন হাইড্রোজেন আর হিলিয়ামে কটা করে ছিল বাইরে? একটাই ঘর ছিল। হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এর দুটা ইলেকট্রন, এর বেশি ইলেকট্রন হলে আমাদের পরের আরেকটা ঘর লাগছিল। সেই জন্য তাদের জন্য এই লিথিয়াম, বেরিলিয়াম আর এদের জন্য কটা করে ঘর ছিল বাইরে?
দুটো করে, ওই জন্য এরা সেকেন্ড পর্যায়ে আছে। তো এরকম করে যেই পর্যায়ে থাকবে ততগুলো ঘর, আর যেই শ্রেণীতে থাকবে বাইরের কক্ষে ততগুলো ইলেকট্রন, তাই না? আচ্ছা, তাহলে প্রথমটার যে আমরা দেখলাম যে বাইরের কক্ষে একটা ইলেকট্রন থাকে, ওই জন্য কি এরা একটা ইলেকট্রন দিয়ে, বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে, তাহলে এই ইলেকট্রনটা দিতে পারলে কি ভিতরের কক্ষপথটা ফুল পূর্ণ হয়ে যাবে। আর সব সময় মনে রাখবি পরমাণু কি চায়, বাইরের কক্ষপথটায় যেন ফুল বা অর্ধেক পূর্ণ থাকে, ঠিক আছে? হয় ফুল পূর্ণ থাকবে অথবা অর্ধেক পূর্ণ থাকবে। তো এদের বাইরে একটা করে এক্সট্রা ইলেকট্রন আছে, তো এরা কী করবে, একটা ইলেকট্রন ত্যাগ করতে চাইবে সমানে, একটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়ে যাবে বল, লাস্ট সেলটা যেটা সেটা কমপ্লিটলি ফিল্ড হয়ে যাবে। তাহলে কমপ্লিটলি ফিল্ডই থাকতে চায় সবসময়, তাই না? এটাই বললাম। আচ্ছা, যেহেতু এরা ইলেকট্রন দিয়ে দিবে তাহলে এরা কি হয়ে যাবে, পজিটিভ। নেগেটিভ জিনিসটা কাউকে দিয়ে দিচ্ছে মানে পজিটিভ হয়ে যাচ্ছে, ওই জন্য এরা কি তড়িৎ ধনাত্মক ধনাত্মক তড়িৎ ধনাত্মকতা দেখাবে এরা, তাই না? আচ্ছা, ওটাই বলেছে যে তীব্র তড়িৎ ধনাত্মক, যেহেতু একটা ইলেকট্রন দিলেই হয়ে যাচ্ছে, তো এদের মতো বেশি আর কেউ নাই, এদের মতো বেশি তড়িৎ ধনাত্মক আর কেউ নাই। কারণ এরপরে যেটা আছে তাদের বাইরে দুটা ইলেকট্রন আছে, ওকে একটা ইলেকট্রন দেবে প্লাস আবার আরেকটা ইলেকট্রন দিতে হবে, তারপরে গিয়ে ও কি হবে, স্টেবল হবে, তাই না? তো ওর তড়িৎ ধনাত্মক হতে চায়, দুটা ইলেকট্রন দিয়ে তড়িৎ ধনাত্মক হতে চায়, বাইরে স্টেবল হতে চায়, কিন্তু ওর দুটা দিতে হবে, ও বেশি খাটনি। কিন্তু এ জাস্ট একটা আছে, একটা দিয়ে দিলেই হয়ে যাবে, ওই জন্য এর মতো তড়িৎ ধনাত্মক আর কেউ নেই, ক্ষার ধাতুর মতো, ফার্স্ট গ্রুপে যারা ছিল তাদের মতো। আচ্ছা, এরা জলের সঙ্গে বিক্রিয়ায় ক্ষার উৎপন্ন করে। একটা বিক্রিয়া দিয়ে দিয়েছে, দেখ, সোডিয়ামের সাথে জল বিক্রিয়া করছে, NaOH। NaOH একটা ক্ষার, জানিস তো? NaOH ক্ষার, তীব্র ক্ষার, ঠিক আছে? আর কি বলছে, হাইড্রোজেন গ্যাস, বোঝা গেল? হ্যাঁ, এবার ফার্স্ট গ্রুপ হয়ে গেল, এবার সেকেন্ড গ্রুপ, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, আর কি বলছে, বেরিয়াম। এরা হচ্ছে কি ক্ষারীয় মৃত্তিকা ধাতু। আচ্ছা, কারণ কি বলেছে, এরা অক্সাইড রূপে ভূত্বকে থাকে, আর অক্সাইডগুলো কি প্রকৃতির হয়, ক্ষারীয় প্রকৃতির হয়, ওই জন্য এদেরকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয়। যেহেতু মাটিতে থাকে জন্য মৃত্তিকা, আর এগুলো ক্ষার ধর্মী হয় জন্য ক্ষারীয়। মাটিতে থাকে জন্য মৃত্তিকা, ক্ষার ধর্মের জন্য ক্ষারীয় মৃত্তিকা ধাতু। আচ্ছা, এরাও কি বলছে, তড়িৎ ধনাত্মক। একটু আগেই বললাম যে দুটা বাইরে ইলেকট্রন থাকে, সেই দুটা যদি দিয়ে দিতে পারে তাহলেই কি হয়ে যাবে, লাস্ট যেই সেলটা পড়ে থাকবে, এখানে ধর ফুলফিল আছে, এখানে ধর 8টাই আছে, বাইরে কটা আছে, বাইরে দুটা আছে, ভেতরে যা খুশি থাক না কেন বাইরে দুটা আছে, তো দুটা দিয়ে দিয়ে ভেতরে কি হয়ে গেল, ভেতরে লাস্টে যেটা সেটা তো পূর্ণই ছিল, পূর্ণ হয়ে গেল, তাহলে বাইরের দুটা ত্যাগ করতে পারলেই, ওই জন্য এটা কি হয়ে যাবে, বাইরের দুটা দিয়ে পজিটিভ হয়ে যাবে আর স্টেবল হয়ে যাবে। সর্ববহিস্থ কক্ষে দুটি ইলেকট্রন থাকায় পর্যায় সারণীর 2 নং শ্রেণীতে এদের অবস্থান ও এদের যোজ্যতা 2। যতগুলো ইলেকট্রন আদান প্রদান করে সেটাই যোজ্যতা, ঠিক আছে? জলের সঙ্গে বিক্রিয়ায় এরা কি করছে, ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন করছে। আর এদের প্রকৃতি কেমন হচ্ছে, ক্ষারক। ধাতব হাইড্রোক্সাইডগুলো কেমন হচ্ছে, ক্ষারক, তাই না? নামেই তো আছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তারপর কি বললাম আমি, কি মুখস্থ করতে হবে, একেবারে ওই দিকেরগুলো, এদিকেরগুলো মুখস্থ করতে হবে একদম, তাই না? এদিকের দুটা হয়ে গেল, এবার এদিকেরগুলো, তারপরে পারলে এদিকেরগুলো, তারপরে পারলে এদিকেরগুলো। তো এদিকের মধ্যে এবার আমরা চলে যাচ্ছি 17 নম্বরটায়, ঠিক আছে? 1, 2 এর পর কে ইম্পর্টেন্ট, 17 নম্বরটা ইম্পর্টেন্ট, তারপরে 18, তারপরে এই 13 থেকে 16, আমরা এগুলো। 17 নম্বরটার নাম কি, হ্যালোজেন। এই তিনটা কিন্তু মুখস্থ করতেই হবে একদম, ঠিক আছে? তিনটা বলছি, 4টা, এই লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ট্রান্সিয়াম, আর এদিক থেকে বেরিলিয়ামের এই ঘরটা, এদিক থেকে এই ফ্লুরিনের ঘরটা, আর এদিক থেকে এই হ্যালোজেন যেগুলো ছিল নিষ্ক্রিয় সেগুলো, এই 4টা একদম মুখস্থ করতেই হবে, 4টা গ্রুপ। আর ওদিক থেকে 20টা তো মুখস্থ করতে বলেছে স্কুল থেকে, ওটা অবশ্যই করবি। দেখ, হ্যালোজেনের মধ্যে কি বলেছে, 17 নং শ্রেণীভুক্ত ফ্লুরিন। ফ্লুরিন কি, হালকা হলুদ রঙের গ্যাস, কেমন হয় ওটা বলে দিয়েছে পাশে। ক্লোরিন কি, সবুজাভ হলদে গ্যাস, ঠিক আছে? তারপরে কি, ব্রোমিন হচ্ছে লাল বর্ণের তরল পদার্থ। আয়োডিন কি বলছে,
আয়োডিন উজ্জ্বল বেগুনি বর্ণের কঠিন পদার্থ। তাহলে গ্যাস থেকে যত নিচে যাচ্ছিস গ্যাস থেকে ক্রমশ তরল, তরল থেকে কঠিন হয়ে গেল। হ্যাঁ, তারপর কি বলছে, অ্যাস্টাটিন যেটা নিচে আছে সেটা কি তেজস্ক্রিয় মৌল, নিচের গুলো বললাম আমি তেজস্ক্রিয়। তারপরে প্রথম দুটা গ্যাস ছিল, প্রথমটা হচ্ছে হলুদ, তারপর একটা হচ্ছে সবুজাভ হলুদ, তারপর একটা লাল হয়ে গেল তরল, তারপর একটা বেগুনি রঙের কঠিন পদার্থ। আর কি বলছে, অ্যাস্টাটিন, অ্যাস্টাটিন হচ্ছে তেজস্ক্রিয় হ্যালোজেন মৌল। এরা অধাতব। তাহলে আমরা কি দেখছি, বাতিকের গুলো সব কি ছিল, ক্ষার ছিল আর ধাতু ছিল। ডান দিকের গুলো তাহলে কি হয়ে যাবে, যেহেতু ধাতু ছিল এদিকে, এদিকে অধাতু হয়ে গেল বাদিকের গুলো। মনে রাখতে হবে এই জিনিসটাকে, ঠিক আছে। পর্যায় সারণী একদিকে যেরকম হয় অন্যদিকে অপোজিট হয়। বাদিকে যেরকম ডান দিকে তার অপোজিট, উপরে যেরকম নিচে তার অপোজিট, ঠিক আছে। আরও যদি ভালো করে মনে রাখতে চাস তাহলে এই ডাইরেকশনটা ফলো করবি, এই যে তীরটা দিলাম এই ডাইরেকশনটা। এই কোণায় সবচেয়ে যেই ধর্মটা বেশি হবে, এই কোণায় সবচেয়ে ধর্মটা কম হবে, ঠিক আছে। কারণ এদিক থেকে যত বাদিকে যাবি ধর্মটা কমবে, তাই না। ওপর থেকে যত নিচে যাবি সেই ধর্মটা কমবে, যে কোনো একটা ধর্ম, তাই না। বাদিক থেকে ডান দিকে গেলেও অপোজিট হবে, ওপর থেকে নিচে গেলেও অপোজিট। ওই জন্য এই কোণায় আর এই কোণায় যারা থাকবে একদম অপোজিট যে কোনো ধর্ম। এটা এখন হয়তো বুঝতে পারছিস না এই কথাটার গুরুত্ব, কিন্তু যত পড়বি সব গুলিয়ে যাবে, তখন দেখবি এই জিনিসটাই কাজে আসবে। এই কোণারটা বেশিরভাগ জিনিস একরকম হবে, আর এই কোণারটায় জাস্ট অপোজিট রকম হবে। আচ্ছা, কোথায় গেল, হ্যাঁ, তাহলে এটা 17 নম্বরে যেহেতু আছে, ঠিক আছে। এদের বহিস্তম কক্ষে কটা থাকে, দেখ 17টা থাকতে পারবে না, মনে রাখবি 10টা করে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। 10 যখনই হয়ে গেল 10, তখন 10 করে মাইনাস করে দিবি 10-এর 11, তাহলে কি হয়ে যাচ্ছে 11তে মনে রাখবি ওই 1, 12তে 2 এরকম করে ইলেকট্রনের সংখ্যা, ঠিক আছে। অ্যাকচুয়ালি 11, 12তে ওরকম হয় না, এই 13 থেকে 17-এর মধ্যে এরকম করে হয়, ঠিক আছে। এর বাইরে কটা থাকবে, তাহলে 17 আছে মানে 7টা, এর বাইরে কটা থাকবে 6টা, এর বাইরে কটা থাকবে 15 আছে মানে 5টা। যত গ্রুপ সংখ্যা তার থেকে 10 বিয়োগ করে দিবি, সেটাই হয়ে যাবে কি ইলেকট্রন সংখ্যা। এদিকের গুলো কিন্তু সোজাসুজি 1 আর 2 এ সোজাসুজি, 1 আছে গ্রুপ 1 আছে মানে একটা, 2 আছে মানে 2টা। আর এদিকে অ্যাকচুয়ালি 17 আছে মানে কি 17 মানে মনে রাখবি যে 18 মাইনাস হিসাব মতো আর কি বলছি, 18 মাইনাস 1, 1-এর অভাব, এরকম 1-এর অভাব মানে কি 8 মাইনাস 1 7। আচ্ছা, অত কিছু মনে রাখতে হবে না, মনে রাখবি 10 মাইনাস যেটা আছে সেটা অ্যাকচুয়ালি আর কি ওরকম ভাবে আসে। আচ্ছা, এদের সর্ববহিস্তম কক্ষে 7টি ইলেকট্রন আছে। 17 নং শ্রেণীতে কঠিন তরল গ্যাসীয় এই 3 প্রকার উভয় ভৌত ধর্মের মৌলই উপস্থিত। তাহলে তোকে যদি বলে কঠিন তরল গ্যাস 3টাই আছে এরকম একটা গ্রুপের নাম বলো, তুই কি বলবি 17তে কি আছে 3 প্রকার ভৌত ধর্মের অবস্থারই মৌল আছে। তারপরে বললাম 17-এর পর 18টা, ওখানে 1 2 যেমন ছিল এখানে 17 18 ইম্পর্টেন্ট। 18 নাম্বার গ্রুপে কি থাকে বল, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন। এরা কি নোবেল গ্যাস, ঠিক আছে। সুস্থিত ইলেকট্রন বিন্যাসের জন্য রাসায়নিক বিক্রিয়ায় এরা প্রায় নিষ্ক্রিয়। এদের বাইরে অটোমেটিকলি তোর বাইরের সেলটা ফিল হয়ে আছে। আগে যেমন দেখছিলাম একটা করে বেশি থাকছে, 17 নম্বরে কি দেখছিলাম বাইরে 7টা আছে, বাইরে 7টা আছে মানে কি বাইরে 8টা থাকলে আমাদের স্টেবল হয়। 17 নম্বরে তাহলে কি করবে, একটা নিতে চাইবে, একটা ইলেকট্রন নিতে চাইবে, তাহলে ওরা কি ঋণাত্মক টাইপের হবে, যে একটা ইলেকট্রন নিয়ে নেগেটিভ হয়ে যাব, ঠিক আছে, নেগেটিভ হয়ে যাবে কিন্তু একটা ইলেকট্রন নেব আর আমি স্টেবল হব। তাহলে 17 নম্বর গ্রুপে যেহেতু 7টা থাকছে বাইরে, তাহলে কয়টা নেবে, 7টা থাকলে আর একটা প্রয়োজন 8টা হতে, তাই না। আর ওইদিকে 1 নাম্বার গ্রুপে যারা ছিল তাদের বাইরে কি একটা করে বেশি ছিল, একটা বাইরে একটা পড়ে আছে, তো একটা দিয়ে দিবে, একটা দিয়ে দিতে চাইবে, আর এখানে 8টা হতে গেলে একটা লাগবে। 17 নাম্বারের গুলা কি করবে, একটা করে ইলেকট্রন চাইবে, তাহলে এরা ঋণাত্মক ধর্মী, তাই না, এরা তড়িৎ ঋণাত্মক ধর্মী। তাহলে 16 নাম্বারটা কি হবে, 16 নাম্বারে 6টা আছে, তাহলে কটা ইলেকট্রন চাইবে, 2টা করে ইলেকট্রন চাইবে। 15 নাম্বারটা 3টা করে ইলেকট্রন চাইবে, তাই না, এরকম করে সব কিছুর হিসাব হয়। আচ্ছা, বাট যেটা 18 নাম্বারে ছিল ওটার বাইরে কটা, 8টাই থাকে, 2 8 8। 2n² ফর্মুলাটা যদি আমরা দেখি, প্রথমটায় কটা থাকতে পারে 2টা, তারপরেরটায় কটা থাকতে পারে 8টা, তারপরেরটায় কটা থাকতে পারে 18টা।
আচ্ছা, তাহলে প্রথমের দুটা, আর হিলিয়ামের ক্ষেত্রে আমরা জানি 2, ওই জন্য 2 কমপ্লিটই আছে, সমস্যা নাই। কিন্তু আমরা যদি হিলিয়ামের পরে কে আছে, নিয়ন, তাই না? নিয়নের যদি দেখি ওর ইলেকট্রন সংখ্যা কত হয়, 10, তাহলে 2 এর পর 8, সেটাও ফিল্ড আছে, সমস্যা নাই। তারপর আমাদের কে আছে, এটা আর্গন। তো আর্গনও এরকম করে আমরা পরপর যদি দেখতে থাকি, এরকম বাইরের কক্ষগুলো সবসময় কি থাকবে, এই 2n² অনুযায়ী ফিল থাকবে, ঠিক আছে? আর বাইরের কক্ষ ফিল মানে কি, তারা নিষ্ক্রিয়, স্টেবল, যেটা পরমাণু সবসময় স্টেবল হতে চায়, সব ঠিক না? আচ্ছা, গুলিয়ে যাচ্ছে কি, এখনো গুলায়নি, তাই তো? আচ্ছা, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এরা হচ্ছে কি নোবেল গ্যাস। সুস্থিত ইলেকট্রন বিন্যাসের জন্য এরা রাসায়নিক বিক্রিয়ায় প্রায় নিষ্ক্রিয় থাকে, তাই এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বা বিরল গ্যাসও বলা হয়। এবার সন্ধিগত মৌল, ঠিক আছে? আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে 3 থেকে 12 নম্বর গ্রুপের, মানে যেটা আমি বলেছিলাম লাস্টটা একদম পড়তে, মাঝখানে ছোট্ট যেটা ছিল, এই যে এই জিনিসটা, এদেরকে সন্ধিগত মৌল বলা হয়। কেন বলা হয় বল, কোথায় গেল, যা হারা গেল, এই তো, হ্যাঁ, 1 ও 2 নম্বর গ্রুপের তীব্র তড়িৎ ধনাত্মক মৌল, আর ওই 13 থেকে 17 নম্বর গ্রুপে কি ছিল, ওরা তড়িৎ ধনাত্মক, ওরা দেখছিলাম ইলেকট্রন নিয়ে নিচ্ছিল, উল্টা বললাম মনে হয়, দেখি তড়িৎ ঋণাত্মক, তাই না? বাদিকের গুলো ধনাত্মক ছিল, যেহেতু ইলেকট্রন দিয়ে দিচ্ছিল, দিয়ে স্টেবল হচ্ছিল, ওই জন্য ওরা পজিটিভ হয়ে যাচ্ছিল, নেগেটিভ দিয়ে দিলে পজিটিভ। আর এদিকের গুলো, ডান দিকের গুলো কি হচ্ছিল, ইলেকট্রন গ্রহণ করছিল, নেগেটিভ জিনিস গ্রহণ করলে নেগেটিভ, ওই জন্য তড়িৎ ধনাত্মক আর তড়িৎ ঋণাত্মক মৌলের মাঝখানে অবস্থান করে, তাই না? তাই এদেরকে কি বলা হচ্ছে, সন্ধিগত মৌল বলা হচ্ছে। আচ্ছা, এই জি মানে কি, পারদ, তরল। পারদ ছাড়া সকল সন্ধিগত মৌলই কি, কঠিন ধাতু। তাহলে সবাই কি হচ্ছে, ধাতু হচ্ছে, আবার সবাই হচ্ছে কি, কঠিন হচ্ছে, এক্সেপ্ট পারদ। পারদ একমাত্র যে হচ্ছে তরল ধাতু। তাহলে সন্ধিগত মৌলের মধ্যে সবাই আমাদের ধাতু। বেশিরভাগ সন্ধিগত মৌলই একাধিক যোজ্যতা দেখায়, এবং যোজ্যতা মানে জটা ইলেকট্রন আদান প্রদান করে বিক্রিয়া করে। তো এটা এক একবার এক একটা, ধর কখনো কখনো 2টা ইলেকট্রন আদান প্রদান করছে, কখনো কখনো 3টা করছে, কখনো কখনো কম বেশি এরকম করে করতে থাকে। আচ্ছা, এবং কি বলছে, রঙিন জটিল যৌগ সৃষ্টি করে, গঠন করে আর কি, বোঝা গেল? এবার গ্রুপ 11তে কপার, মানে সোনা, তামা, রূপা, এদেরকে কি বলা হয়, মুদ্রা ধাতু। জানিস তো এগুলো, সোনা, তামা, রূপার চিহ্ন, প্রথমটা তামার, তারপর এটা হচ্ছে রূপার, তারপর এটা এই মানে সোনা। আচ্ছা, এবার কি, চ্যালকোজেন। চ্যালকোজেন কি, গ্রুপ নাম্বার 16 যেটা, সেটাকে বলছে চ্যালকোজেন। এদের মধ্যে এই অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোনিয়াম, পোলোনিয়াম এগুলো আছে, তাই না? এদেরকে কি চ্যালকোজেন বা আকরিক গঠনকারী মৌল বলা হয়। এর কারণ অনেক ধাতু প্রকৃতিতে অক্সাইড ও সালফাইড আকরিক রূপে অবস্থান করে। আমরা যত ধাতু, এই লোহা টোহা, তারপরে কয়লা টয়লা, যেগুলো মানে ধাতু, কয়লা, যা কিছুই বলি, সব কিছু কি বেশিরভাগই, আরও তোর অ্যালুমিনিয়াম যা আছে ধাতু যেগুলো দেখিস, সেগুলো বেশিরভাগই অক্সাইড রূপে অবস্থান করে প্রকৃতিতে, মানে খনিতে ধাতব অক্সাইড রূপে অবস্থান করে, অথবা ধাতব সালফাইড রূপে অবস্থান করে। অক্সাইড রূপ মানে হচ্ছে অক্সিজেনের সঙ্গে, একটু আগে বলেছিলাম যে বিক্রিয়া করে যে যৌগটা সৃষ্টি করে তাকে অক্সাইড বলে। তাহলে সালফাইড মানেও তাই, সালফারের সঙ্গে বিক্রিয়া করে যে যৌগটা সৃষ্টি করে তাকে সালফাইড বলে। তা প্রকৃতিতে আমাদের এরকম অক্সাইড আর সালফাইড রূপে অবস্থান করে বেশিরভাগ মৌলের, বেশিরভাগ ধাতুর আকরিক, ঠিক আছে? সেই জন্য এই গ্রুপে আর এরা দুজনেই হচ্ছে এই গ্রুপটায় আছে, ওই জন্য এদেরকে ওই ধাতুর আকরিকের সঙ্গে মিলিয়ে, নাম মিলিয়ে কি বলা হচ্ছে, চ্যালকোজেন বলা হচ্ছে। চ্যালকোজেন মানে আকরিক। আচ্ছা, এর কারণ হলো অনেক ধাতুই প্রকৃতিতে, আচ্ছা এটা তো বলে দিলাম। এবার ধাতুকল্প। ধাতুকল্প হচ্ছে কি, ধাতু আর অধাতুর মাঝামাঝি, যেটা উভয় প্রকার ধর্মই যেটা দেখায়, তাদেরকে আমরা কি বলবো, ধাতুকল্প বলবো, তাই না? বা মেটালয়েড বলে। এদের উদাহরণ কি, ধাতুকল্পর কিছু কিছু, এটা গ্রুপের কথা বলছে না কিন্তু, এটা কিছু কিছু উদাহরণ বলছে ধাতুকল্পের, ঠিক আছে? সিলিকন, তারপর অ্যাস্টাটিন, ঠিক আছে? তারপরে এসবি এর ফুল ফর্ম আমার মনে পড়ছে না এখন। আচ্ছা, যাই হোক, এরা কি করে, আরে এসবি কি ছিল, এরা হচ্ছে ধাতুকল্প, ঠিক আছে? সিলিকন, অ্যাস্টাটিন মনে রাখ আপাতত, এটাই অনেক।
ইউরেনিয়ামোত্তর মৌল মানে ইউরেনিয়ামের পরে যেসব মৌল আছে তাদেরকে ইউরেনিয়ামোত্তর মৌল বলা হয়। এদেরকে প্রকৃতিতে পাওয়া যায় না, এরা কি সব ল্যাবের মধ্যে প্রস্তুত করা হয়েছে, যেমন নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, তারপরে কি অ্যামেরিশিয়াম। হয়ে গেল। এই জিনিসটা, এই যে এতটুকু পড়লাম আজকের, এতটুকু জিনিস খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ বলছিলাম আগের দিন, না এই নামটা বলেছিলাম কোন একটা কারণে। এবার কি পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান দেখ। হাইড্রোজেনে আমি কি দেখতে পাচ্ছি, হাইড্রোজেনে আমি দেখতে পাচ্ছি যে বাইরে কটা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন থাকে। তাহলে এই একটা ইলেকট্রন যদি দিয়ে দেয় তাহলে ও স্টেবল হয়ে গেল, 0 ইলেকট্রন, ঠিক আছে। আর তোর যদি একটা ইলেকট্রন নিয়ে নেয় তাহলে বাইরে দুটা হয়ে গেল, দুটা হলেও কি প্রথম কক্ষে দুটা লাগে স্টেবল হতে, 8টা লাগে না, তাই না? জেনারেলি 8টা লাগে, কিন্তু প্রথম কক্ষে কটা লাগে? দুটো লাগে। তো হাইড্রোজেন মানে পজিটিভও হতে পারে, তড়িৎ ধনাত্মকও হতে পারে, তড়িৎ ঋণাত্মকও হতে পারে, একটা ইলেকট্রন গ্রহণও করতে পারে, একটা ইলেকট্রন দিয়েও দিতে পারে। তাহলে ওকে আমি, যেহেতু একটা ইলেকট্রন তোর বেশি আছে, তাহলে ওকে আমি 1 নম্বর গ্রুপেও রাখতে পারি, একটা ইলেকট্রন দিয়েও হয়ে যাবে, স্টেবল হয়ে যাবে। আর যেহেতু একটা ইলেকট্রন নিয়েও স্টেবল হতে পারে, তাহলে ওকে আমি 17 নম্বরেও রাখতে পারি। যেমন ওখানে সবার বাইরে কয়টা ছিল? 7টা ছিল, একটা পেলে 8টা হয়ে নিউট্রাল হয়ে যাবে। 17 নম্বরের বাইরে কয়টা ছিল? 7টা। নিউট্রাল হতে গেলে কয়টা লাগে? 8টা। তাহলে একটা নিয়ে নিউট্রাল হয়ে যাবে। কিন্তু আমি যে হাইড্রোজেনের ক্ষেত্রে দেখি, হাইড্রোজেনের ক্ষেত্রে তো শুধু ফার্স্ট অক্ষটাই আছে, তাই না? ওর ক্ষেত্রে স্টেবল হতে জাস্ট 2টা লাগে। তাহলে সেটাকেও আমি 17তে রাখতে পারি, কারণ একটা নিয়েও কি হয়ে যাবে? স্টেবল হয়ে যাবে। তাহলে হাইড্রোজেনকে আমি হিসাব মতো 1এও রাখতে পারি, হিসাব মতো 2 না 17তেও রাখতে পারি, তাই না? আচ্ছা, ওই জন্যই এর অবস্থানটা আর কি বিতর্কিত, হাইড্রোজেনের অবস্থানটা। দেখ এবার বইয়ে কি বলছে। পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান বিতর্কিত। একদিকে গ্রুপ 1-এর ক্ষার ধাতুগুলির সঙ্গে এদের যেমন মিল দেখা যায়, অপরদিকে গ্রুপ 17-এর যে হ্যালোজেন মৌলগুলি আছে, হ্যালোজেন মৌলদের সাথেও হাইড্রোজেনের ধর্মে সাদৃশ্য দেখা যায়। এবার ক্ষার ধাতুর সঙ্গে সাদৃশ্য কিছু বলছে, আর হ্যালোজেনের সঙ্গে কিছু সাদৃশ্য বলছে, এগুলো আমরা দেখব। হাইড্রোজেন ক্ষার ধাতুর মতোই একযোজী তড়িৎ ধনাত্মক মৌল। জেনারেলি কি করে? ইলেকট্রনটা দিয়ে পজিটিভ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, ক্ষার ধাতুর মতো হাইড্রোজেন একটি ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন গঠন করে। ক্যাটায়ন আয়ন মানে জানিস, ক্যাটায়ন মানে পজিটিভ আয়ন, আয়ন মানে নেগেটিভ আয়ন, জানিস তো সবাই। ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনের বিজারণ ধর্ম বর্তমান। বললাম যে এত দূর পরে কই বললাম? বলি না, আমি বললাম এতটুকু ইম্পর্টেন্ট। বাজে কয়টা? এখনো তো অনেক টাইম আছে, 8:45 বাজে কেবল। স্কুল যাবে? হ্যাঁ, তো কি আছে? ক্ষার ধাতুর মতোই হাইড্রোজেনের বিজারণ ধর্ম বর্তমান, ঠিক আছে। জারণ বিজারণ পড়েছিস তো? আচ্ছা, অক্সিজেনের, আচ্ছা দেখ এদিকে কি বলছে, অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে অক্সাইড গঠন করে, ঠিক আছে। তারপর কি হ্যালোজেনের সঙ্গে যুক্ত হয়ে হ্যালাইড গঠন করে। হ্যালোজেনের সঙ্গে যুক্ত হয়ে যে যৌগ উৎপন্ন করবে তাকে হ্যালাইড বলবে। অক্সিজেনের সঙ্গে যেমন অক্সাইড, হ্যালোজেনের সঙ্গে হ্যালাইড। এগুলো কি জলীয় দ্রবণে আয়নিত হয়ে ক্যাটায়ন গঠন করে। এগুলো হচ্ছে সব ক্ষার ধাতুর সঙ্গে মিল। ক্ষার ধাতুর সঙ্গে অমিল কি? হাইড্রোজেন জিনিসটা কিন্তু ধাতু নয়, অধাতু। নামের মধ্যেই আছে ওটার ক্ষার ধাতু, কিন্তু হাইড্রোজেন হয়ে যাচ্ছে অধাতু। সাধারণ উষ্ণতায় দ্বিপরমাণু গ্যাস, মানে 2টা পরমাণু মিলে একসঙ্গে থাকে হাইড্রোজেন। তো সোডিয়াম টোডিয়াম ওরা সব 2টা মিলে থাকে না, ঠিক আছে। অপরদিকে ক্ষার ধাতুগুলো কি? সাধারণ উষ্ণতায় এক পরমাণু কঠিন পদার্থ, মানে সোডিয়াম পটাশিয়াম এরা সিঙ্গেল ভাবে এভাবে থাকে, কিন্তু হাইড্রোজেন সবসময় 2টা হাইড্রোজেন মিলে একসঙ্গে থাকে। হাইড্রোজেনের অণু আর পরমাণু আলাদা, তাই না? হাইড্রোজেন পরমাণু মানে এটা, হাইড্রোজেন অণু মানে এটা, বাট এদের যা অণু সেটাই পরমাণু। এবার কি বলছে? হ্যালোজেনের সঙ্গে সাদৃশ্য। হ্যালোজেনের মতোই হাইড্রোজেন একটি একযোজী আর কি ধাতব মৌল, সরি অধাতব মৌল। অধাতু একটু আগেই দেখলাম আমরা, তাই না?
ফ্লুরিন ও ক্লোরিনের মতো এটি দ্বিপরমাণু গ্যাস। তাহলে ফ্লুরিন ক্লোরিন যেরকম ছিল, ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, আর লাস্টেরটা কী ছিল জানো? ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, হ্যাঁ ঠিকই বলছিলাম, অ্যাস্টাডিন। এরা কি হয়ে যাচ্ছে? প্রথম দুটা ফ্লুরিন আর ক্লোরিন দ্বিপরমাণু গ্যাস, হাইড্রোজেনও দ্বিপরমাণু গ্যাস। তারপর কি বলেছে? হ্যালোজেন ধাতুর সঙ্গে বিক্রিয়া করে ধাতব হ্যালাইড গঠন করে। হ্যালোজেনগুলি আর হাইড্রোজেনে কি করে? একই রকমভাবে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে ধাতব হাইড্রাইড গঠন করে। ঠিক আছে, হাইড্রোজেনও ধাতব হাইড্রাইড গঠন করছে আর এরাও ধাতব হ্যালাইড গঠন করছে। গলিত অবস্থায় ধাতব হ্যালাইডের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কে মুক্ত হয়? হ্যালোজেন মুক্ত হয়। আর এখানে কে মুক্ত হবে? হাইড্রোজেন মুক্ত হবে। অ্যানোড মানে কি? ইলেকট্রন বল, তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোড, অ্যানোড অ্যানোড ক্যাথোড মানে জানিস তো? হায় ভগবান, এটা কি? এখানে ধর লবণ জল আছে, এখানে আমি দুটা পাত রাখলাম, এখানে কি ব্যাটারি যুক্ত করে দিলাম, ব্যাটারি যুক্ত করে দিলাম, তাহলে এখানে কারেন্ট ফ্লো হবে, তাই না? ভেতরে বিক্রিয়া টিক্রিয়া হবে, এখানে কি কিছু আয়ন এদিকে চলে যাবে। ধর এটা নেগেটিভ পার্ট আছে, ব্যাটারির এটা পজিটিভ পার্ট আছে, যেহেতু আমি পজিটিভটাই দিই এদিকে, আর এদিকে কি নেগেটিভ পার্ট আছে। তাহলে এখানে যে সব ক্যাটায়ন হবে, ক্যাটায়ন মানে কি? পজিটিভ আয়ন। ধর Ca2+ আছে এখানে, এটা একটা পজিটিভ আয়ন, কি যাবে? নেগেটিভটার দিকে আকর্ষণ হবে। আর ধর এখানে Cl- আছে, এই মাইনাসটাই পজিটিভটার দিকে যাবে। তো ক্যাটায়ন যেদিকে যাচ্ছে সেটা হচ্ছে কি? ক্যাথোড, আর অ্যানায়ন যেদিকে যাচ্ছে সেটা হচ্ছে অ্যানোড। তাহলে ক্যাটায়ন জিনিসটা প্লাস কিন্তু ক্যাথোড জিনিসটা মাইনাস, অ্যানায়ন জিনিসটা মাইনাস কিন্তু অ্যানোড জিনিসটা কি? প্লাস। আচ্ছা, আমাদের গুলানোর জন্য কি কি না করছে ঠিক? ওই জন্য গুলানোর জন্য যেটা মনে রাখতে হবে ওটাই বলে দিলাম। ক্যাটায়ন যেখানে যায় ক্যাথোড, অ্যানায়ন যেখানে যায় অ্যানোড। একটাই মনে রাখবি, ক্যাটায়ন মানে কি? প্লাস। ক্যাটায়ন মানে প্লাস। ক্যাটায়ন কোথায় যাবে? প্লাসটা কোথায় যাবে? মাইনাসে যাবে, তাহলে মাইনাসটা হয়ে যাবে ক্যাথোড। ক্যাটায়ন যেখানে যায় ক্যাথোড, অ্যানায়ন যেখানে যায় অ্যানোড। এইভাবে মনে রাখবি, তাহলে আর গুলাবে না। আমি ওরকম বলতে গেলে একবারে যদি বলি অ্যানোড পজিটিভ না নেগেটিভ, আমারও গুলিয়ে যাবে, কিন্তু কনফিউজ হয়ে যাবে। কিন্তু আমি একটু সময় নিয়ে ভেবে বলবো, তখন ঠিক হয়ে যাবে, তাই না? বা এরকম মনে রাখবি অ্যানোড ক্যাথোড জাস্ট উল্টাটা, তাহলেই হয়ে গেল, মনে রাখার সুবিধা। ক্যাথোড মানে ক্যাটায়ন মানে পজিটিভ হয়, কিন্তু ক্যাথোড মানে কি? পজিটিভ না হয় উল্টাটা বলবো, নেগেটিভ বলবো। অ্যানোড মানে নেগেটিভ হয়, কিন্তু আমি বলার সময় কি বলবো? উল্টাটা বলবো, অ্যানোড মানে পজিটিভ, তাই না? আচ্ছা, এবার কি বলছে? হ্যাঁ, পরের পেজ। হ্যালোজেনের দেখ, হ্যালোজেনের সঙ্গে বৈসাদৃশ্য কি বলছে? হাইড্রোজেন, এদিকে দেখ, হাইড্রোজেন কি তড়িৎ ধনাত্মক মৌল, কিন্তু হ্যালোজেনগুলি তড়িৎ ঋণাত্মক মৌল। হাইড্রোজেন কি? বিজারক দ্রব্য, কিন্তু হ্যালোজেনগুলি কি? জারক দ্রব্য। হাইড্রোজেনের এরূপ দ্বৈত আচরণের জন্য মেন্ডেলিভ হাইড্রোজেনকে দুষ্ট মৌল হিসাবে উল্লেখ করেছেন। ঠিক আছে, তবে হাইড্রোজেন ও ক্ষার ধাতু উভয়ের যোজ্যতা কক্ষে একটি ইলেকট্রন থাকায় একে 1 নম্বর গ্রুপেই স্থান দেওয়া হয়। ঠিক আছে, এতটুকু থাক, মানে কারণ পড়াটা একটু হেভি আছে তো। অনেকটাই বাজে স্যার।